স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে। অমিয়ভূষণ মজুমদার রচিত নির্বাস। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব নির্বাস উপন্যাস থেকে দ্বিতীয় পরিচ্ছেদ। আচ্ছা ভুবনবাবু, বসো। ভুবনবাবু উঠে দাঁড়ালো, যেন বিমলার বসবার জন্য আসনটা টেনে দেবে। বসছি বলে ভুবনবাবুর বিছানার উপরেই সে বসল। কিন্তু তুমি আজ এড়িয়ে যাবে না? যাব না, বলো। আমি দণ্ডকারণ্যের কথাই বলছি। গাঙ্গুলি মশাইয়ের মেয়ে মালতী আসবে কিছুক্ষণ পরেই। একটা শোভাযাত্রা বার করছে তারা। খুব বলেছে যেতে। যাবে নাকি? গিয়ে কারো উপকার হবে? ভুবনবাবু ভাবতে লাগলো চায়ের কাপ হাতে। বিমলা বলল, খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছি, পড়েও সন্দেহই বাড়ে। ভালো যা তা বোঝাতে এত বিবৃতি দিতে হয় কেন? এত শোভাযাত্রাই বা কেন করতে হয় ভালো নয় বোঝাতে? ভুবনবাবু বলল, মালতী কি বলে? মেয়েটা সোজাসুজি বলে, ওরা চলে গেলে নাকি মালতীর দলের লোক কমে যাবে। দল নেই, হবে বলেছে। এদেশে থাকলে ওরা এই বিড়ম্বনা ভুলতে পারবে না। নিচু তলাতে অসন্তোষ নিয়ে থাকবে, তার ফলে মালতীর দলের বৃদ্ধি হবে। ভুবনবাবু হেসে বলল, মেয়েটা একটা কথা ঠিক বলেছে। এখানে থাকলে বাকি জীবনটা অসন্তোষ নিয়ে কাটাতে হবে, শান্তি আসবে না। ভুবনবাবু ভাবতে লাগলো, মিটমিট করে হেসেও চলল। বলল, মালতীর দৃষ্টি বড় স্বচ্ছ, চোখে মোটে পর্দা নেই। দলের বৃদ্ধির ব্যাপার আর মানুষের মধ্যে কোনো সহানুভূতির সমবেদনার পর্দা রাখিনি। মালতীর চেহারাটা ফুটল বিমলার মনে। কালো রং, প্রকাণ্ড চেহারা, চোখ দুটি ছোট, নাকটার ডগা উল্টানো, সামনের বড় বড় দাঁত কটিকে পুরু ঠোঁট দুখানা ঢাকতে পারে না। অত্যন্ত কর্মঠ মেয়ে, 5 জনের কাজ একা করতে পারে। বাড়িতেও তো কাজ নেই বলে পাড়ার এ বাড়িতে ও বাড়িতে কাজ করে বেড়ায়, সে চাল ঝাড়া হোক কিংবা রান্না করে দেওয়া। এরই মধ্যে সময় করে সে দলের কাজও করে আসে শহরে গিয়ে। তার বিয়ের কথা ভাবাও যায় না, সময় কোথায়? বিমলা বলল, কিন্তু আমরা দুজনেই ব্যাপারটা এড়িয়ে গেলাম, ভালোই হয়েছে তা করে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমরা পৃথিবীর কিছুই বুঝতে পারলাম না। রাজনীতির সুতো টানছে কারা, আর আমরা হাত পা ছুঁড়ছি, ভাবছি সেটাই বাঁচা। বলল বিমলা। মালতীর খোলামেলা কথা আমাদের মুখও আলগা করে দিয়েছে দেখছি। ভাগ্যে কেউ শুনছে না, শুনলে অবশ্যই বোকার হদ্দ বলতো, বলে বিমি হাসল। রাজনীতির কথা তার অনেক সময়ই মনে পড়ে, অন্তত ধর্মের চাইতে বেশি। আর অনেক সময়ই ভুবনবাবু থাকে না। রাজনীতির একটা সক্রিয় সত্তা আছে। একদিন তার অনুভব হয়েছিল, সম্মুখের ওই কালো পথটাই যেন রাজনীতির প্রতিমা অর্পিত রূপ। সরীসৃপ যেন রাজনীতি, কুণ্ডলিতে আবদ্ধ ওই হলুদ মোহন ক্যাম্প। বিশ্রাম শেষ হলেই আবার গ্রাস করা শুরু হবে। ভুবনবাবুর ঘর থেকে বেরিয়ে আসতে আসতে সে ঘরের জানালা দিয়েই তার চোখ গিয়ে পড়ল রাজপথের ওপারে ক্যাম্পের একাংশে। একটা অনির্দিষ্ট বিষাদ বোধ করল সে, বিষণ্ণতা, একটা ঝিমিয়ে আসা যেন। আর সেটা এই সকালেই, যখন একটা গোটা দিন সামনে পড়ে আছে, তা কি করে চলবে? সকাল, অনেক সকালের তাজা ভাবের স্মৃতি করে একটা যে কোনো সুরকে টেনে আনার সজ্ঞান চেষ্টা করল বিমি। সকাল যে এখন। মালতী এলো। কি করছো বৌদি? মেয়েদের যা কাজ, রান্নার জোগাড় করে নিচ্ছি। মেয়েদের কাজ বুঝি রান্না করাই? না,
আহার্য জোগাড় করাও। ও বিষয়ে নানা দেশের মেয়েই পুরুষদের সাহায্য করে, তার ফলে পুরুষরা অলস হয়। তাও হয়, অলস হয়ে মদ টদ খায়। সেটাই তো খারাপ। ওটা মেয়েরাই করেছে নিজেদের স্বার্থে, আমাদের স্বার্থে। তা বই কি, অলস অবসরে আমাদের জন্য যেসব রঙিন বিষয় আবিষ্কার করে তারই লোভে। তার মধ্যে অবশ্য অনেক মিথ্যা কথার আবিষ্কারও আছে। মালতীর মন নরনারীর সাম্য নিয়ে কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছিল, কঠিন হয়ে উঠছিল, কিন্তু সেও হেসে ফেলল, বলল, দাও আনাজগুলো কুটে দেই, তুমি ততক্ষণে উনুন ধরিয়ে ফেলো, ওটা তো চোখ বুজে আছে। এই বলে সে বটি পেতে আনাজের ঝুড়ি নিয়ে বসে গেল। মিমি বলল, আমার যা আয়োজন তা তোমাকে আটকে রাখতে পারবে না, তুমি বরং বলো উদ্দেশ্যটা তোমার কি। সে হাসলও একটু। ততক্ষণে আনাজের ঝুড়ির উপরে চোখ বুলিয়ে কি কি তরকারি বানাতে যেতে পারে তা আন্দাজ করে নিয়েছে মালতী। তার মোটা কালো রঙের কিন্তু সুদক্ষ আঙুলগুলো চালিয়ে চালিয়ে পাশের থালার উপরে কেটে রাখতেও শুরু করেছে। বিমলা হাওয়া দিয়ে উনুনকে একটু তেজি করল, ভাত চাপিয়ে দিয়ে মালতীর কাছে এসে বসল। সে হঠাৎই লক্ষ্য করল কাজের হাত মালতীর, কিন্তু নখগুলি কেমন সুন্দর রক্তাভ, যেন রঙে ডোবানো, আর আঙুলগুলোর গড়ন। কই, বললে না শোভাযাত্রা করে সারা শহর ঘুরব? আর স্লোগান? তাও নিশ্চয়। আমরা এই শহরের প্রত্যেকটি লোকের কানে তুলে দেব, এই উদ্বাস্তুরা যেতে চায় না, তাদের জোর করে তাড়ানো হচ্ছে। ভাবো দেখি বৌদি, ডুবন্ত লোক নৌকার একটা পাশ চেপে ধরেছে, আর তুমি তার হাতের উপরে মেরে মেরে তার হাত ছাড়িয়ে দিচ্ছ। জলের দেশের মেয়ে মালতী হয়তো খেলার ছলে সঙ্গীদের মধ্যে এরকম ব্যাপার ঘটতে দেখেছে, তার থেকেই কল্পনায় এনেছে এই উপমা। বিমি বলল, কিন্তু মালতী যদি নৌকাটা আরোহীদের নিয়েই ভারী হয়ে থাকে? প্রমাণ সাপেক্ষ, তা না হয় হলো, কিন্তু তোমাদের শোভাযাত্রায় আমি কি করব? তুমি থাকবে না? তুমি না থাকলে আমাদের পাড়ার কোনো কাজ মানায়? তাছাড়া তুমি নিজে ক্যাম্পে না থেকেও ওদের কথা এত জানো। এটাই মালতীর ধরন। মানানোর কথা যা সে বলেছে সেটা বিমলার পক্ষে কৌতুকের ব্যাপার। অনেক কথা আছে যা টুকরো টুকরো হয়ে বাতাসে ছড়িয়ে ছড়িয়ে কানে আসে, এ কথাটাও তেমনি। সব যোগ করলে এই দাঁড়ায়, বিমলার মুখ চোখের গড়নে এমন একটা মর্যাদা আছে যা এ পল্লীতে খুঁজে পাওয়া কঠিন। আর কতগুলি ব্যাপারে তার নাকি একটা স্বভাবসিদ্ধ ক্ষমতা আছে, যা শিখতে হলে এ পল্লীর অনেককেই অনেক দিন ধরে চেষ্টা করতে হবে। ব্যাপারটার সূচনা সেই নারী শিল্প শিক্ষণ কেন্দ্র স্থাপনের দিনে। শহর থেকে একজন বড় গোছের সরকারি কর্মচারীর স্ত্রী এসেছিলেন সভাপতিত্ব করতে। এ পল্লীর মেয়েরা খুঁজে পাচ্ছিল না কি করে তাকে অভ্যর্থনা করা যায়। তখন বিমলা নিজে থেকেই এগিয়ে গিয়েছিল, তার সঙ্গে এমনভাবে আলাপ করেছিল সে যেন ঘরের মানুষ। মালতী বলে, প্রথম প্রথম সে মহিলাটি তো আদুরে বেড়ালের মতো গাল ফুলিয়ে শুধু হুঁ হাঁ করছিল। তারপরে বিমলা বৌদির কাছে হার মানল। সব জানি ভাবটা ছেড়ে দিয়ে কেবল জিজ্ঞাসাই করতে লাগলো, আর চায়ের আসর? ভেবেছিল বোধহয় গেইয়ারা জানে না, কিন্তু টেবিলের পাশে দাঁড়িয়ে বৌদির চা করার ভঙ্গিটা মনে আছে তো? সিনেমা দেখেছ? তার চাইতেও মানানসই ভঙ্গি। দোকান থেকে ধার করে আনা অত বাসনপত্র কাঁটা চামচ কি কাজে লাগে তা তো দেখলে।
কেমন টুকটাক করে সাজিয়ে দিল, একটাও আর বাড়তি বলে মনে হলো না। অথচ বিমলা বৌদিকে সিনেমায় যেতে দেখেছ, কেন যে টেবিল সাজাতে জানে সে কথা বলে আর কি হবে, তার জন্য দুঃখও আর হয় না। কৌতুকের ব্যাপার দেখো মালতীর মনের। বিমলার পক্ষপাতী সে এই জন্যে যে উঁচু মহলের আদব কায়দায় সে স্বচ্ছন্দে বিচরণ করতে পারে, অথচ উঁচু মহলের সম্বন্ধে যে কোনো কথা বলতে গেলেই মালতীর চোখ যেন জ্বলে ওঠে, ঘৃণায় নাক উঁচুতে যায়। বাকি থাকলো ওদের সম্বন্ধে জানার কথা, জানি হয়তো কিছু কিছু ক্যাম্পের অধিবাসীদের সম্বন্ধে, কিন্তু ওদের মনের কথা জানলেই যে শোভাযাত্রায় যোগ দিতে হবে, এটা একটা স্বতঃসিদ্ধ হয় কি করে? আর হলেও কি লাভ? মালতী বলল, আর কি কুটবো বলো? আর দরকার হবে না, এবার তুমি ওঠো। এরপরই তুমি রান্না করে দিতে চাইবে, তা চাইবো না যদি তুমি রাজি হও। ভেবে দেখি, বললে হয় না? না, তাহলে বেলা 12টায় আমি ওদের নিয়ে আসছি। এই বলে মালতী চলে গেল, হয়তো অন্য কারো ছেলে কোলে করে রেখে রান্নার সাহায্য করতে, কিংবা কারো হয়তো রান্না করতেই বসে যাবে। ব্যাপারগুলি সম্ভাব্য কল্পনা নয়, ঘটতে দেখেছে সে। মালতী চলে গেল। আনাজ কুটবার সময় যা নজরে পড়েছিল সেই আঙুলগুলির কথাই মনে হলো বিমলার। স্বাস্থ্য স্বাস্থ্যই বোধহয় কথাটা। তারপর মালতীর মুখের কথা মনে হলো। উনুনে তরকারির কড়া চাপিয়ে ভাবল সে, মানুষের কখনো তিল ফুল নাশা হয়, কখনো শ্রুতি পরশে এমন চোখ হয়, অধর কখনো বান্ধুলি সদৃশ হতে দেখেছ? যুবকরা যেন কবিদের মতোই পাগল। কবিরা বোধহয় কল্পনা করে প্রিয়তমা নারী সম্বন্ধে এমন সব অসম্ভব তুলনার সাহায্যে, কিংবা হয়তো কথার নেশায়, বলা ছন্দের পূরণের জন্য আকস্মিক উদ্ঘাটনের মতো কথা সংকুচিত হলো তার মনে। একটু দ্বিধা করল, তারপর হাসি হাসি মুখে নিজেদের মনে জেগে ওঠা এই প্রত্যয়কে চেপে ধরে সে যেন মনের সামনে বসিয়ে দিল। কবিরাই এসব করিয়েছে, তারাই সৌন্দর্য সম্বন্ধে ধারণাগুলি বদ্ধমূল করে দিয়েছে মানুষের মনে। আর সেই জন্যই মালতীর মতো স্বাস্থ্যবতী মেয়েও কোনো যুবককে আকর্ষণ করতে পারে না। সুগঠিত, নিতম্ব, সুউন্নত বক্ষ মানুষের জীবন প্রবাহ সংরক্ষণের পক্ষে এমন উপযুক্ত কে মালতীর মতো? তবু মানুষের মন আদিম অবস্থায় নেই, এই বোধহয় এই বিষয়ে উত্তর হতে পারে। কবিরা কি তাদের অনেক দিনের চেষ্টায় নারী সম্বন্ধে পুরুষের রুচি সত্যি বদলে দিয়েছে? তা যদি সত্যি হয়, অন্য অনেক ব্যাপারে এমন অদ্ভুত সিদ্ধান্তে পৌঁছানো যায়। বাইরে থেকে এতদিন যাকে কারণ বলে মনে হয়েছে সেটা তো কারণ নাও হতে পারে। মনে করো রাজনীতি মানুষের আত্মপ্রতিষ্ঠার তাগিদেই যদি এককালে গড়ে উঠেও থাকে, এখন আর তা হয়তো হয় না। অনেক কথা বলেছে রাজনৈতিকরা, সেসব কথার টুকরো টাকরার কোনো একটা মনে গেঁথে যেতে পারে, সেটাই তখন নিজের আত্মপ্রসাদের তাগিদ বলে ভ্রম হতে পারে। ওই ক্যাম্পে যারা আছে তারা কি জানে কোন দিকে তাদের সত্যিকারের আগ্রহ? এমন কি হতে পারে মালতী যা বলছে তাই তারা মেনে নিচ্ছে, আর সেই কথাগুলিকেই নিজের কথা মনে করছে? কি ছাই পাশ ভাবছি বসে, এই ভেবে উঠে দাঁড়ালো বিমলা। ঘড়িটা একবার দেখে আসা দরকার। তথাপি ঘড়ি দেখে ফিরে আসতে আসতে সে এই স্বগতোক্তি করল, মাটিতে আঁকা বাঘ যদি শঙ্করকেই খেয়ে থাকে, আমরা কোথায়? নিজেকে চেনা কি এতই সহজ? বেশিরভাগ সময়ই কি অন্যের ইচ্ছাকে নিজের ইচ্ছার জায়গায় বসিয়ে দেই না? অন্য কারো প্রভাব মেনে নিই না?
ঘড়িতে 9টা বেজেছিল। রান্নাও প্রায় হয়ে গেছে। কতটুকুই বা সময় লাগে এই সামান্য রান্নার আয়োজন করতে। ভুবনবাবুকে ডাকতে হবে না, নিজেই স্নান করে প্রস্তুত হয়ে এসে দাঁড়াবে। বিমি হাত চালিয়ে বাকি কাজটুকু সারতে লাগলো। ভুবনবাবু খেতে বসলে অনুমতি নেওয়ার ভঙ্গিতে সে বলল, মালতীদের সঙ্গে গেলে ফিরতে দেরি হতে পারে, তা হোক না একদিন। ভালো পার্টনার ভুবনবাবু। অনেকবারের মতোই আবার মনে হলো তার। কিন্তু সেদিন শোভাযাত্রায় তার যাওয়া হলো না। কারণটা শুনে মালতী বলল, তাহলে আর কি করা। শোভাযাত্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখল সবার আগে মালতী, তার পিছনে যেন গোটা ক্যাম্পটাও ভেঙে চলেছে। পায়ে পায়ে ধুলো উঠছে। এই পিচ বাঁধানো পথে এত ধুলো ছিল। মাথার উপরে দুপুরের রোদ, যুবক বৃদ্ধ ছেলে, কোলে করে মা, কোলকুঁচো বৃদ্ধা, ভাঙা পুতুলের মিছিল। একটা সম অনুভব বোধ করল সে, একটা প্রবল কিছু করা উচিত ওদের। তা সে যাই হোক, ওদের চিৎকার করে বলা স্লোগানের মতোই প্রবলভাবে ঘটা ভালো। উত্তেজিত হয়ে উঠল সে। বাইরে থেকে ঘরে ফিরে এসে আবার বাইরে গিয়ে দাঁড়ালো। শোভাযাত্রাটা একসময় চোখের বাইরে চলেও গেল। এখন একটানা অবসর। ভুবনবাবুর ঘরে গিয়ে ঢুকল সে। ঘরটা গুছিয়ে দেবার দৈনন্দিন সময় এখনো অনেক দূরে। সে কাজটা তাড়াতাড়ি শেষ করে নিল সে। কিন্তু কতটুকু সময়ই বা তার জন্য ব্যয় করা যায়। অবসরটাই আবার ফিরে এলো। এবার সে ভুবনবাবুর টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। বই বই পড়বে? গত 5-7 বছরে সে এক লাইন পড়েছে কিনা সন্দেহ। তার মনে হয় বই হাতে নিয়ে পড়তে বসা তাকে মানায় না। যেমন মানায় না ধরো জুতো পায়ে দেওয়া কিংবা রঙিন শাড়ি পরা। একটা সামঞ্জস্যতার বোধই যেন তাকে বাধা দেয়। যা স্বাভাবিক রুচি হতে পারত, তা থেকে রুচি বোধই যেন তাকে সরিয়ে রাখে। দূরে দাঁড়িয়ে ভুবনবাবুর হাতে মেলে ধরা খবরের কাগজের বড় বড় অক্ষরগুলোকে না দেখার ভঙ্গিতে দাঁড়িয়ে চোখ রাখে সে কচ্চিৎ। কিন্তু তাকে পড়া বলে না। ভুবনবাবুর টেবিল থেকে একখানা বই নিল সে। উপন্যাস নাকি? উপন্যাস কথাটা মনে হতেই হাসি পেল। জোলো জোলো, কি অসম্ভব রকমের অগভীর হয় উপন্যাস জীবনের চাইতে। উপন্যাস সে একসময় পড়ত। একসময় সে অনেক কিছুই পড়ত। সে অনেক অতীতের ব্রহ্মদেশের কথা নয়, তারপরও বরং বলা যায় বজ্রযোগিনীতে পড়াটাই একমাত্র কাজ ছিল তার এবং ভুবনবাবুরও বটে। উঠোনে একটা শব্দ হলো। বইটা বন্ধ করে, যেন কিছুই হয়নি। এমন মুখ করে দাঁড়ালো কিছুই হয়নি। রান্নাঘরের পিছনে যে কাঁঠাল গাছটা আছে তা থেকে ছোট একটা শুকনো ডাল ভেঙে পড়েছে, কিন্তু বই পড়া আর হলো না। আর একদিন সে চেষ্টা করবে। পড়লে এমন কিছু তাজ্জব ব্যাপার হয় না। পায়ের শব্দ মনে করে বই বন্ধ করতে হলো। অবসর আজ ভোগ করতেই হবে। অথচ ভেবে দেখো, এ সময় তো রোজই অবসর। কাজ না থাকার এই দুপুর রোজই আসে। কোনো কোনো দিন কেন এমন ফাঁকা হয়ে যায়, মনে মনে সে শোভাযাত্রার চলার শ্রম দিয়ে এই সময়টুকুকে ভরে তুলেছিল। তা থেকে বঞ্চিত হয়েই হয়তো এমন হচ্ছে ভাবল সে লুকোচুরি খেলার মতো। রাজনীতি নিয়ে ছাইপাশ ভেবেছে, সেটা মাথা তুলে দাঁড়াচ্ছে। তার দেহের মধ্যে যেন কথাটা লুকিয়ে থাকে। দেহের কত কোষেরই তো মৃত্যু হচ্ছে রোজ। কথাগুলোও যদি মরে যেত। ভুবনবাবুর ঘর থেকে বেরিয়ে আসতে আসতে এবার ফাদার ফিলিপটকেই দেখতে পেল সে। চশমা চোখে হাসিমুখো ফাদার। মাথার হলুদে চুল সাদা হয়ে আসছে।
গায়ের রং কাগজের মতো সাদা, আর তার চারিদিকে ভিড় করে ম্যাকব্রাইডের সাংবাদিক গোষ্ঠী। সম্পূর্ণ অপরিচিত এক পরিবেশে জ্ঞান ফিরে পেয়েছিল সে। চারিদিকে তাকিয়ে হাসপাতালের পূর্ব পরিচিত আসবাবপত্র দেখে বুঝতে পেরেছিল কোনো হাসপাতালের কেবিনে সে আছে। নিজের একখানা হাত চোখের সামনে মেলে ধরেছিল, একগাছা চুড়িও হাতে নেই। তারপর হাতখানাই গলার কাছে এনে দেখল হারটাও নেই গলায়। তারপর তার মনে হলো ঘটনার কথা, কিছুই কি আছে? উঠে বসবার জন্য চেষ্টা করতে গিয়ে দেখল তার পা এবং কোমর ফিতে দিয়ে খাটের সঙ্গে বাঁধা। তারপর সে নরম বালিশে মাথা রেখেছিল। শয্যাটা পরিচ্ছন্ন, বুকের ভেতরে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। ঝকঝকে চুনকাম করা দেওয়াল, জ্বরের ঘোরে ঘুমিয়ে পড়েছিল সে। সুস্থ হয়ে সে দেখল সে বিশপের পরিচারিকাদের মধ্যে স্থান পেয়েছে। হসপিটালের মালিক বিশপ, তার বাংলোর লাগোয়া হসপিটাল। যতদূর মনে পড়ে হসপিটাল থেকে একজন পরিচারিকাই তাকে নিয়ে গিয়েছিল বাংলোর ভেতরে। দুপুরে আহার হয়েছিল পরিচারিকাদের টেবিলে। বিশ্রামের জন্য খানিকটা জায়গা, কারণ তখন বিশপ তার এক নিয়মিত পরিক্রমায় বেরিয়ে গিয়েছিল। বিশপ ফিরে না এলে তার সম্বন্ধে কোনো ব্যবস্থা করা যাবে না। দিন তিনেক পরে বাংলোয় ফিরে বিশপ তাকে ডেকে পাঠিয়েছিল, এবার বলো তোমার বাড়ি কোথায়। সব গোলমাল হয়ে গেলে যেমন হয় তেমন নির্বাক হয়ে চেয়ে রইল সে। বাড়ি কোথায় তা তো সে ভুলে যায়নি, তবু এ প্রশ্নটার উত্তরই সে দিতে পারেনি, বরং মনে করার একটা তাগিদ অনুভব করল। এই বিদেশি মুখটিকে সেই রাত্রির গাড়িতে পাশের কামরায় দেখেছিল কিনা। বিশপ হাসি মুখে প্রশ্ন করেছিল, বাড়ি যাবে না? হঠাৎ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল সে অন্তরে অন্তরে। চোখে জল এসেছিল, মুখে শব্দ হলো না। এরকম ঘটাটা বিজ্ঞানসম্মত কিনা কে জানে। বিমলা এখন বিশ্লেষণ করে। কনভেন্টের শিক্ষাই মনে পড়ে গিয়েছিল হয়তো ফাদারের সামনে। হ্যাঁ, কনভেন্টের সেই পাদ্রির মতো একটা ছোট ক্রসও ছিল ফাদারের গলায় ঝোলানো। আর ফাদারের মুখের চেহারা দয়ারই তৈরি মূর্তি বলতে হয়। চোখের চশমাটা, বাঁধানো ঝকঝকে দাঁতগুলি, কিছুই যেন দয়ার সেই রূপটির ছন্দহানি ঘটায়নি। বোধহয় ওদের দেশে ভালো সিনেমা আর্টিস্ট দিয়ে দয়ার পোজের ছবি তৈরি করিয়ে সেটাকে অনুকরণ করার অভ্যাস করে ওরা। বিজ্ঞানের দেশ ওদের। কি করে ব্যক্তিত্বের প্রভাব বিস্তার করা যায় সে সম্বন্ধে ওরা মোটা মোটা বই লিখে থাকে। হয়তো পাদ্রীদের মুখের চেহারা কী রকম হওয়া উচিত সে সম্বন্ধেও ওদের বই আছে। এ চিন্তা অবশ্য পরবর্তীকালের। তার আগে ফাদার তার আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিল। অনেক রকমের কাজই ছিল তার বন্দোবস্তের আওতায়, নারীদের কুটির শিল্প শিক্ষা দেওয়া পর্যন্ত। একটি দুটি করে দিন যেতে যেতে অনেকগুলি দিনই চলে গেল। শেষের দিকে দিনগুলি লঘু পদেই যাচ্ছিল, পরিচারিকাদের মধ্যেই থাকা। তাদের টেবিলে আহার, নিদ্রার জন্য একটি কুঠুরি পরিচারিকাদের মহলেই। পরিচ্ছন্নতা ছিল, আর ছিল প্রার্থনা। শুধু রবিবারে নয়, অন্য দিনের সকালেও ফাদার যখন প্রার্থনা করতেন, কিংবা অধস্তন পাদরি বেঞ্জামিন দাস, সেও চোখ বুজে হাত জোর করে প্রার্থনা করত। কখনো কখনো অবশ্য সে অস্থির হয়ে যেত, পিউয়ের আসনে বসে থাকতে পারত না, জানু পেতে বসত মেঝেতে। এ ব্যাপারেও তাকে সাহায্য করেছে নাকি বাল্যের অভ্যাস। কনভেন্টে পড়ার সময়ে যা সে অর্জন করেছিল, আর তার আন্তরিকতা গোপন ছিল না, আলাপের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। একদিন এলো ম্যাকব্রাইড এবং তার বন্ধুরা।
ম্যাকব্রাইড যে সে লোক নয়, সাংবাদিক নয়, সংবাদ স্রষ্টা, সাহিত্যিকও বলা যায়। রাজনীতির ধূম্রজাল ভেদ করে চলে তার মনীষা। পৃথিবীর সব দেশে, অন্তত সভ্য দেশগুলিতে তো বটেই, তার বইগুলি আগ্রহ সহকারে পড়ে লোকে। রাজনৈতিক বক্তৃতার ভিত্তি হয় তার নির্ধারিত তথ্য, অথচ কি সরল কথাবার্তা। বড় ভাই যেন এসেছে বাড়িতে, পরিচারিকারা পর্যন্ত তার ভদ্র ব্যবহারে অনুভব করল। ম্যাকব্রাইড টকটকে লাল চুল, ধাতব পরিধিহীন কাচের চশমা, প্রজাপতি আঁকা কালচে লাল রঙের টাই, একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। সারা পৃথিবীর পথিক বলে কোনো দেশের স্মারক হিসাবেই বোধহয় সে দেশের রীতি অনুসারে দাঁত বাঁধিয়ে নিয়েছে। কিন্তু একদিনের জন্য এসেছে, যাবে ইন্দোনেশিয়া, পথে থেমেছে। ফাদার ফিলিপটের ঠিকানা জানা ছিল, তাই সৌজন্য আতিথ্য গ্রহণ করেছে। কিন্তু সাংবাদিক তো, উট যেমন মরুভূমিতে জলের গন্ধ পায়। বিমলাকে যখন ডেকে নিয়ে গেল তখন ডিনার শেষ হয়েছে। কি হয়েছে? ফাদার ডাকছেন আপনাকে। আমাকে? কেন? খাবার ঘরে। বিমলা টেবিলের পাশে দাঁড়ালো। ফাদার বাংলায় বলল, তুমি আমার সাক্ষী। ম্যাকব্রাইড বলছে আমি ওর সঙ্গে রসিকতা করেছি। বিমলা কি বলল? সে ম্যাকব্রাইডের সুবিধার জন্য তার ইংরেজি তর্জমাও করে দিল। ম্যাকব্রাইড বিমলাকে ইঙ্গিত করে বলল, কফি? ফাদার উত্তরটা জুগিয়ে দিল, ভদ্রতা সহকারে প্রত্যাখ্যান করো। বিমলা কিছু বলার আগেই বলল, শি রিফিউজেস উইথ থ্যাঙ্কস। ফাদার বলল, এবার তুমি বলো সেখানে কি হয়েছিল? কিছুই তো নয়, সে কথাটাই বলো। একটা সাধারণ ট্রেন ডাকাতির চেষ্টা, তাই নয়? সেই ভৈরবে কারো প্রাণ গিয়েছে বলে শোনা যায়নি, দু একজন আহত হয়েছে। আর নারী ধর্ষণ? অসম্ভব, অন্তত তোমার চোখে তা পড়েনি। এবার তুমি বলো, আমি তার ইংরেজি অনুবাদ সাহেবকে বলবো। নাও ইউ উইল হিয়ার। বলে ফাদার আহার তৃপ্ত হাসি মুখটা ফিরালো ম্যাকব্রাইডের দিকে। কে যেন গলাটা চেপে ধরল বিমলার। শত চেষ্টা করলেও একটা তীব্র আর্তনাদ, একটা অব্যক্ত প্রবল প্রতিবাদ ছাড়া আর কিছু তার গলায় ফুটবে না। বেঞ্জামিন ভাগ্যক্রমে বসেছিল এমন জায়গায় যেখান থেকে বিমলাকে সাহায্য করা যায়। সে টেবিলের পরে রাখা বিমলার আঙুলগুলোর উপরে চাপড়ে দিল আস্তে আস্তে, মৃদুস্বরে বলল, সাহেব যা বলল তাই হ্যাঁ করে যাও। সাহেব যা বলল? মানুষ কি ভুলে যেতে পারে? ভুলে থাকা যায় হয়তো কিছু সময়ের জন্য, কিন্তু এতদিন পরেও কি সে ভুলতে পেরেছে? ফাদার এইটুকুর জন্যই, এই স্তব্ধতার মধ্যে বলা সাহেব যা বলল, এই শব্দ তিনটির জন্যই যেন অপেক্ষা করেছিল। হাসি মুখে বলল, শি সেজ হোয়াট এভার আই হ্যাভ সেড, অর্থাৎ আমি যা বলেছি তাই সত্য। বিমলা এবং বেঞ্জামিনের সুবিধার জন্যই যেন ফাদার বাংলাতেও বলল, আর সুন্দর একটা জ্যোতির্ময় হাসি ফুটে উঠল তার মুখে, যেন একটা ঘৃণ্য প্রতিবাদ থেকে মানব জাতিকে সে উদ্ধার করতে পেরেছে। কিন্তু বিমি আরেকটু শুনতে পেয়েছিল। একজন সাংবাদিক বলল, কিন্তু আমরা ও দেশের কাগজে মার্ডার আর রেপ দেখে এলাম। ফাদার বলল, সন, ভুলে যেও না আমাদের এই মিত্র দেশকে, এই বন্ধু দেশকে। সব রকমে বিব্রত করাই ও দেশে ওদের রাজনীতি। ম্যাকব্রাইড বলল, তাহলে এ দেশের পুলিশ এবং অন্যান্যরা সেই জঘন্য অপরাধীদের সাহায্য করেনি? কথাগুলি ইংরেজিতে হচ্ছিল। আরেকটা শূন্যতা যেন যেখানে হৃদয় ছিল, সেই শূন্যতার মধ্যে যেন মনে হচ্ছিল, দুর্ভাগ্য, দুর্ভাগ্য, কেন সে ইংরেজি বুঝতে পারছে?
কোথা থেকে কি যেন হয়ে গিয়েছিল, গাড়িটা হঠাৎ থেমে গিয়েছিল নিস্তব্ধ ছিঁচি টাকা একটা মাঠের মধ্যে। কোথায় এলাম বুঝবার উপায় ছিল না। গাড়ির হলুদে আলোয় রেলপথের ধারের ঝোপঝাড়কে গভীর করে দেখাচ্ছিল। তারপর কোলাহল আর আর্তনাদ শুরু হলো। ইঞ্জিনের দিক থেকে, গার্ডের গাড়ির দিক থেকে অনেক কণ্ঠের উল্লাসরব, অনেক কণ্ঠের আর্তনাদ। জানলা দিয়ে মুখ বার করে সে পাশের ফার্স্ট ক্লাস কামরায় সাহেবদের লক্ষ্য করার চেষ্টা করল, কিন্তু ভালো করে কিছু দেখবার আগেই বাইরের হ্যাঁচকা টানে তাদের কামরার দরজাটা খুলে গেল। বাইরের সেই উল্লাসরব আর আর্তনাদ এবার বুকের পাশে। কোথা থেকে কি হয়ে গেল, যে বউটির সঙ্গে গল্প করেছিল সে ততক্ষণ, তার কথা মনে আছে। আতঙ্কে সে তার স্বামীর একখানা হাত চেপে ধরেছিল। তাকে যখন গাড়ি থেকে টেনে নামাচ্ছে তখনও যে সংজ্ঞা শূন্য স্বামীকে ধরে আছে। তার স্বামীর দোমড়ানো মোচড়ানো দেহটা শেষ পর্যন্ত আধখানা গাড়ির মধ্যে আধখানা পাদানির উপরে ঝুলতে লাগলো। গাড়ির সব আলোগুলো নিভে গিয়েছিল। উল্লাসকারীদের হাতে টর্চ জ্বলছে। অসংখ্য টর্চের আলোয় তারা স্ত্রীলোক খুঁজে খুঁজে বেড়াচ্ছে। বিমলা হয় ধাক্কা লেগে পড়ে গিয়েছিল, কিংবা ওইভাবেই তাকে নামানোর চেষ্টা করা হয়েছিল। ডান পাটা মচকে গিয়েছিল, উঠে দাঁড়াতে গিয়ে পারল না। পড়ে গেলে উঠে দাঁড়ানোর চেষ্টা করাই স্বাভাবিক। উঠে দাঁড়িয়ে কি হবে মানুষ তা ভাবে না। তার শাড়িখানা ফালা ফালা হয়ে ছিঁড়ে গিয়েছিল। মচকানো পাটা সে মাটিতে পাততে পারল না। আবার এক সাপদের সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে গেল। চারদিকে সাপদের চোখ, টর্চগুলো জ্বলছে। দূর দাঁড় করে তারা এ মাথা থেকে ও মাথা ছুটছে। কে একজন তার সেই পা মারিয়ে দিয়ে গেল। এর একজনের বুটের ধাক্কা লাগলো তার মুখে। তারপরে দু তিনজন এসে একসঙ্গে দাঁড়িয়েছিল তাকে ঘিরে। কয়েক জোড়া হাত তার হাত পা মাথা চেপে ধরেছিল। জ্ঞান হওয়ার মতো একটা ভাব হয়েছিল বোধহয়। তখন শেষ রাত। আকাশে দু একটি তারা। কোমর থেকে পা কি ট্রেনে কাটা গেছে? বুকের মধ্যে খচখচ করে বিঁধছে নিঃশ্বাস নিতে। শুকনো ঘাস হাতে লাগলো। পায়ের দিকটা কি ডোবায়? মাটিটা সেদিকে ভিজে। তারপরই আবার সংজ্ঞা লোপ পেয়েছিল। বেঞ্জামিনই বলেছিল, বেঞ্জামিন তাকে সত্য কথা বলতো, যা মানায় তাই সত্য ছিল না বেঞ্জামিনের কাছে। যা ঘটে তাও সত্য ছিল। অন্তত কখনো কখনো বিমলার সামনে সে বলেছিল এতদিনে সত্যটা প্রকাশ পাবে। ম্যাকব্রাইড বিখ্যাত সাংবাদিক, তার কাছে সত্য গোপন থাকে না। ফ্ল্যাশ ক্যামেরায় তোমাদের ছবি তুলল, বোঝনি? প্রতিকারও হবে। তুমি কি ভাবো ঘটনা জানার পর পৃথিবীর সৎ মানুষদের ক্রোধ জেগে উঠবে না? পৃথিবীতে কি সৎ মানুষ নেই মনে করো? একটু গোলমাল হয়ে যায় বিমলার। এ কথাগুলো কখন বলেছিল বেঞ্জামিন? সেই ভোজের টেবিলে যাওয়ার আগে তাকে আশা দিতে, নাকি পরে আশ্বাস হিসাবে? কিন্তু আর ভাবতে চায় না সে রাজনীতির কথা, ধার্মিক ও সাংবাদিকদের সত্যনিষ্ঠার কথা। অস্থির হয়ে উঠেছে তার শরীর। বুকের ভিতরে কি যেন হাঁপাচ্ছে। অনেক পুরনো কথা, অনেক পুরনো কথার সামনে তুমি তো স্থির থাকতে পারো? কে যেন বাইরে ডাকছে। বিমি উঠে গিয়ে দরজা খুলে দিল। দুটি স্ত্রীলোক, একটি শিশু। স্ত্রীলোক দুটির একজন প্রৌঢ়া, দ্বিতীয় জনের ঘোমটা টানা দেখে মনে হয় তার বয়স কম। শিশুটি বছর তিনেকের হবে, রোগা রোগা, কিন্তু এখনো বোধ হয় রোগগ্রস্ত নয়। শিশুটি পথের ধারে দাঁড়িয়ে আগাছার পাতা ছিঁড়ছে, ওই তার খেলা। প্রৌঢ়াটি এক নিমিষে চোখে একটা অভ্যস্ত আর্ততা নিয়ে এলো, কণ্ঠস্বরকে করুণ করে ফেলল।
কিছু দাও মা। কি দেব? আর কিছু না দাও, ছেলেটার জন্য একটা পুরনো ফাটা জামা। কোথায় পাবো? দাও মা। কাতরিয়ে উঠল প্রৌঢ়া। কিন্তু ঘোমটা টানা বউটি এবার এগিয়ে এলো, ঘোমটাটা খাটো করল। প্রৌঢ়া আর কি বলতে যাচ্ছিল তার সকরুণ আবেগকে আরও মর্মস্পর্শী করার জন্য বউটি কথা বলল। এ বাড়িতে ছোট ছেলে নেই মাসি? তারপরে বিমলাকে বলল, এই তোমার বাড়ি মা ঠাকুরুন, তবে তো তুমি এখনো আমাদের ছেড়ে যাওনি। মরণচাঁদের বউ? তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বিমি কথা খুঁজে না পেয়ে বলল, কোথায় আর যাব? মরণচাঁদের বউ বলল, তুমি যে এখানে আছো, মানি এই শহরই, তা মনে হতো, কিন্তু সাহস করে খুঁজে নাই। বিমি বলল, আমাকে দিয়ে কি দরকার? দরকারের কথা কিছু নয়, একটা আত্মীয়তার বোধ সৃষ্টি হয়েছিল, সাময়িক একটা নৈকট্যের অনুভব, কিন্তু সে বোধকে কথায় প্রকাশ করতে পারার মতো ভাষাজ্ঞান নেই মরণচাঁদের বউয়ের। প্রৌঢ়াটি কাজেই বেরিয়েছিল, এরকম দাঁড়িয়ে গল্প করার সময় ছিল না তার। সে বলল, তুই কথা ক, আমি দু একবারই ঘুরে দেখি। প্রৌঢ়াটি ছেলেটিকে টেনে নিয়ে ভিক্ষা করতে এগিয়ে গেল। কে? বিমি প্রশ্ন করল। মাসি গো ঠাকুরন। মাসি আবার কোথায় পেলে তুমি? আমার না, তেনার, মরণচাঁদের। আর ছেলেটা? বলে ওর নিজের। তা মনে হয় না? ওই আঁশের মতো খসখসে গা, কাঠের মতো শক্ত হাত পা, তার বুকের মধ্যে কি এমন নরম ছেলে তৈরি হয়? মাসির উপরে অসন্তুষ্ট মরণচাঁদের বউ। নানা কারণ থাকতে পারে তার, এবং সেগুলি প্রকাশ করতেও চায় সে, মনে হলো তার ভাবে। কথা বলার দরকার ছিল বিমিরও। সে বলল, বসো বউ। না মা ঠাকুরন, বসি না। বসে থাকলে ক্যাট করে কথা শোনাবে ক্যাম্পে ফিরে। বোনপো সায় দিবে, ভিক্ষা করতেই হবে ওর সঙ্গে। তা ভিক্ষা তো হয়ও, এই শাড়িখানা ভিক্ষা করেই পাওয়া, পুরানো। তা হলেও 5-7 বছরে এমন পরিষ্কার শাড়ি পরি নাই। মরণচাঁদের বইয়ের পরনের শাড়িখানা পুরনো, দু এক জায়গায় রিফু করাও বটে, কিন্তু এককালে সেটা মাঝারি দামের ভালো শাড়ি ছিল। কাজেই সে চলে গেল। বিমলার প্রথমেই মনে হলো মরণচাঁদের বইয়ের একটা নাম আছে। মরণচাঁদের মুখে সৌদামণি, সৌদামিনী নাম ছিল মেয়েটার। সভ্যতার কাছাকাছি বাস ছিল, গ্রাম হতে পারে, কিন্তু সৌদামিনী কথাটা চালু হওয়ার মতো আবহাওয়াও ছিল। সে চলে যাওয়ার আগে বিমি তাকে শুধু জিজ্ঞাসা করেছিল, শোভাযাত্রায় যাওনি তুমি? তিনি গেছে। দরজা বন্ধ করে দিয়ে বিমলা আবার অন্দরে ফিরে এলো। খানিকটা সময়ের জন্য যেন সে বাইরে এসে হাঁপ ছাড়তে পেরেছিল। আবার ফিরে যেতে হচ্ছে। বন্দি ঠিক নয়, উপমাটা যেন স্বগৃহে অন্তরীণ। খানিকটা স্বাধীনতা আছে, কিন্তু জীবন স্ফূর্তির চারিদিকে অদৃশ্য দেওয়ালটাও আছে। আর সে দেওয়াল তার অভিজ্ঞতা। রাজনীতি কখনো প্রাকৃতিক দুর্যোগের মতো এসে পড়ে, কারণ নিশ্চয়ই আছে। সাইক্লোনের কি আর কারণ থাকে না? কিন্তু যারা সেই আবর্ত ঝড়ে পড়ে, তাদের তখন কারণ বিশ্লেষণের কথা মনে থাকে না। পরেও ক্ষয়ক্ষতির দিকে দৃষ্টি দিয়ে সেগুলির জন্য বেদনা অনুভব করতে করতে কারণ বিশ্লেষণের কথা কারও মনে পড়ে না। যদি কেউ তা করতে চায়, তাকে হৃদয়হীন যুক্তি সর্বস্ব বলে সমাজে বিদ্রূপ করা হয়। যুদ্ধটা এমনই ব্যাপার। আর দেশ বিভাগ কিন্তু প্রাকৃতিক দুর্যোগের চাইতেও নির্মম। এই ব্যাপারে মন যেন কারণ খোঁজবার জন্য দিশেহারা হয়ে মাথা কুটতে থাকে। যুদ্ধের ব্যাপারটা অধিকতর দূরের বলেই কি এমন হয়? কিংবা এ ব্যাপারটা ধুকে ধুকে মরার মতো কিছু? মৃত্যু দুটোই, কিন্তু বজ্রপাতের মৃত্যু কি ধীরে ধীরে
অনিবার্য মৃত্যুর দিকে সচেতনভাবে এগোনোর চাইতে কম ক্লেশদায়ক নয়? আর কখনোই যেন ভোলা যায় না, এর কারণ রাজনীতির সঙ্গে যেন কোনোভাবেই জড়িত। যে রাজনীতি এখনো শেষ হয়ে যায়নি। বিমির চোখ দুটি টলমল করল, হাতের আঙুলগুলো অস্থির হয়ে নড়ল। কত রূপ রাজনীতির! ফাদার ফিলিপটের চেহারাটা আবার চোখের সামনেই যেন দেখতে পেল সে। কিছুই হয়নি, তাই এই ক্যাম্পে এসে পৌঁছেছে মরণচাঁদ আর তার বউ সৌদামণি। কত দূরে কোথায় গিয়ে পৌঁছাবে তা কে জানি। সেই ঘটনার পরেই গৃহত্যাগ করেছে তারাও। বিমি নিজের কল্পনার উদ্ভাবনী শক্তিকেই তারিফ করল যেন। সিনেমা আর্টিস্টের অভিনয় থেকে না শিখলেও চলে, উদ্ভাবিতটাকে বদলালো সে। হয়তো ভালো কোনো চিত্রকর দিয়ে দয়ার অভিব্যক্তি আঁকিয়ে নেয়, আর তা থেকে মুখভঙ্গি অভ্যাস করে ওরা। বিমির চিন্তা মোড় নিল এখানে। অভ্যাসই বলতে হবে। অভ্যাসটা ওদের এমন হয়ে যায় যে সেটাই ওদের চালনা করে। ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার চাইতে অভ্যাস। বেঞ্জামিন সে রাত্রিতেও শয্যার পাশে নতজানু হয়ে বসে প্রার্থনা করেছিল। যে শয্যা অন্তত বেঞ্জামিনের হিসাবে কিছুক্ষণ বাদেই অবিবাহিত নরনারীর সঙ্গম শয়নে পরিণত হবে, দরজার আড়াল থেকে বিমি দেখেছিল। দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছিল বেঞ্জামিনের প্রার্থনা। সেটা যদি অভ্যাস না হয়, তবে বোধহয় তা বিমিকেই এই দেখানোর জন্য যে শয্যাটাকে তার প্রার্থনা পবিত্র করছে। ধর্ম আর রাজনীতি, কোথায় ধর্মের শেষ আর রাজনীতির শুরু? ধর্ম আর রাজনীতি যেন হাত ধরে চলেছে। এই হলুদমোহন ক্যাম্প ধর্মের তৈরি। বাহ, বেশ তো। কথাগুলোকে জোড়া দিয়ে বাক্যটা খাড়া করে বিমি অবাক হয়ে গেল। এ বাক্যটা সত্য হতে পারে নাকি? মরণচাঁদ ধর্মের জন্য দেশ ত্যাগ করেছে। ধর্ম? গত বছর ক্যাম্পে দুর্গোৎসব হয়েছিল। ক্যাম্পের কর্মচারীরা চাঁদা দিয়েছিল। শহরের বদান্য ব্যক্তিদের কাছ থেকেও আদায় হয়েছিল, এমনকি ক্যাম্পের অধিবাসীদের সামান্য ভাতা থেকেও। খবরের কাগজে ছবি ছাপা হয়েছিল। ক্যাম্পের প্রধান কর্মচারী অজয়ের কিছু নাম হয়েছিল। কিন্তু পুজো কি কোনো অন্ধকার দূর করতে পেরেছিল? ছলনা, একদিক দিয়ে ছলনাই বলা যেতে পারে। একদল অন্য দলকে ছলনা করছে এবং তা করতে করতে নিজেরাও ছলিত হচ্ছে, অথবা নিজেদের ছলনা করে করে সর্বব্যাপী এক ছলনামণ্ডল সৃষ্টি হয়েছে। নিঃশ্বাস নেওয়ার মতো ছলনাও গ্রহণ করছি অস্তিত্বের জন্য। বিমির চাহনির পরিবর্তন হলো। বেদনার চিহ্ন দেখা দিল সেখানে। ম্যাকব্রাইডের ঘটনার পরেও ওদের ধারণাটা টিকেছিল অদ্ভুত মতি আছে ধর্মে বিমির। বোধহয় সে প্রার্থনায় অনুপস্থিত থাকতো না বলেই। এমন কোথাও শোনা যেত হয়তো সে ধর্মান্তর গ্রহণ করবে, অর্থাৎ ফাদার ফিলিপট একদিন বিশেষ প্রার্থনা করে বিশেষ কতগুলি প্রক্রিয়ার মধ্যে তাকে মানবপুত্র যিশুর করুণার অধিকারী করবে। এই বিষয়ে বেঞ্জামিনের উৎসাহ ছিল সবচাইতে বেশি। প্রার্থনা করে মন্দির থেকে ফিরতে ফিরতে বেঞ্জামিন কোনো না কোনো সুযোগে তার পাশে পাশে চলতে শুরু করত। 1 মাসে যতটুকু সান্নিধ্যে এগোনো যায় তার চাইতেও কাছে আসবার চেষ্টা ছিল তার। কিন্তু হসপিটাল থেকে ফাদার ফিলিপটের বাংলোয় আশ্রয় পাওয়ার 1 মাসের মধ্যেই সংবাদ এলো একটা। যশোর জেলায় ফাদারের যে ছোট গির্জা আছে সেখানকার কর্মচারী অসুস্থ, প্রার্থনা বন্ধ। ফাদার বেঞ্জামিনকে ডেকে পরামর্শ করছিল, যশোরের কর্মচারীটি 1 বছরে 3 বার অসুস্থ হলো, তার বদলির দরকার, সে বরং যশেদি যাক।
বেঞ্জামিন কি যশোরের ভার নিতে পারে? তা যদি পারে, সেখানকার 6 বিছানার হাসপাতালটাকে এই সুযোগে বড়ও করা যায়, কারণ বেঞ্জামিনের অভিজ্ঞতা আছে হাসপাতাল সম্বন্ধে। কিছু ফাদারের আত্মজিজ্ঞাসা, কিছু আলোচনা, আর সবই বিমলা শুনতে পেত বেঞ্জামিনের কাছে। এই নিয়ে অন্তত তার কথা বলার সুযোগ হতো বিমির সঙ্গে। যশোর বলে যশোর শহর নয়, দূরেই বরং। একেবারে সীমান্তের ধার ঘেঁষে, মাঝখানে খালের মতো স্থির জলের একটা নদী, কপোতাক্ষ। এপারে এক দেশ, ওপারে অন্যটি। এপার থেকে ওপারের মানুষকেও চিনতে পারা যায়। ওপারে বুঝলে বিমল প্রভা। একটা জমিদারের কাছারি আছে, পুরনো এখানে ওখানে ফাটল ধরা, কিন্তু এখনো রাত্রিতে জোছনা উঠলে মনে হয় দুধে স্নান করানো। ওটা কিন্তু এখন আর কাছারি বলে বিখ্যাত নয়। ওপারের ওটা একটা ভারতীয় ডাকঘর। তুমি কি একাই যাবে? একদিন বিমলা প্রশ্ন করেছিল। তখন তুমি না বললে বেঞ্জামিন অসন্তুষ্ট হতে শুরু করেছিল। বেঞ্জামিন বলল, 2-1 জন আরও যাবে। ওখানকার কর্মচারী বিবাহিত ছিলেন, সে চলে গেলে তার সঙ্গে তার স্ত্রীও যাবে। তার স্ত্রী ছিল ওখানকার হসপিটালের ম্যাট্রন। অবশ্য এটা আইনসঙ্গত নয় যাজকের এই বিবাহিত হওয়াটা, কিন্তু অন্য উপায় নেই। ওরকম ছোট ছোট কেন্দ্রের জন্য ব্যাচেলার সাহেব ফাদার পাওয়া যাচ্ছে না। আমি ঠিক ফাদার নই, তাহলেও অবিবাহিত যাজক হব। হ্যাঁ, বলেছিলাম হসপিটালের কাজের জন্যই। এখান থেকে 2-1 জন আরও যাবে। বেঞ্জামিনের কথা বলার ধরনই ছিল এমনই। একটি কথা ধরিয়ে দিলে 10টা বলতো। সেই দিনই প্রার্থনা শেষে মন্দির থেকে ফিরতে ফিরতে বিমলা বলল, আমি কিছু হসপিটালের কাজ জানি। সে আমি খুব বুঝতে পেরেছি। তুমি এখানকার হসপিটালের জন্য নিজে থেকেই যেভাবে কাজকর্ম করছো। আমি যদি যশোর যাই? বেঞ্জামিন কি করবে খুঁজে পেল না। মাটির দিকে চোখ রেখে ঘেমে উঠল। ফাদার রাজি হয়েছিল। যশোরে রওনা হয়েছিল বিমি বেঞ্জামিনের সঙ্গে। স্টেশনে এটা ওটা কিনে আনায়, হাতের উপরে কাঁপা কাঁপা হাত রাখায়, বিমির তন্দ্রাতুর দেহের চারিদিকে চাদর ঠিক করে দেওয়ার মধ্যে বেঞ্জামিন প্রকাশ হয়ে পড়েছিল। ভালোবাসা বললে দোষ কি? ব্যাচেলার বেঞ্জামিনের বয়স বোধ হয় 50 স্পর্শ করেছে। এতদিনকার ধৈর্যের বাঁধ তার ভাঙল কেন? ভ্রষ্টা মেয়েরা কি পুরুষ মনে কামনা জাগিয়ে তোলে? আর সে কি ভ্রষ্টা মনে করেছিল বিমলাকে? বিমি নিজেই এখন বুঝতে পারে না কেন সে হেসেছিল না কেঁদে। সোজা সরল প্রাণখোলা ব্যাপার নয়, তবুও হাসি, কিছুটা যেন বাধা, খানিকটা যেন গরবিনীর মতো। স্টিমার বদলে নৌকা, নৌকা বাঁধা আছে সন্ধ্যার অন্ধকারে। মাঝিরা গিয়েছে কাছে এক হাটে। ওখানে গিয়ে বলে বিমলা একটু সরে বসেছিল। বেঞ্জামিন কি বিড়বিড় করল? হ্যাঁ, এই জায়গায় বিমলা হেসেছিল। সে কি নিজের ভাগ্যকে তখন বিদ্রূপ করেছিল সেই হাসি দিয়ে? পাশাপাশিই ঘরে বন্দোবস্ত হয়েছিল যশোরের বাংলোয়। বাংলো একসময় নিদ্রায় নিঃসাড় হয়ে গিয়েছিল। প্রথম রাত্রিতে বিমলা এসেছিল নিজের জন্য পাওয়া ঘরটায়। 2 ঘরের মধ্যেকার দরজাটির একটি পাল্লা খোলা, অন্যটি ভেজিয়ে রাখা। একটি ড্রেসিং টেবিলও আছে দেখছি। টেবিলের উপরে একটা দগদগে টেবিল ল্যাম্প। বিমলার ছায়া গিয়ে পড়ল পাশের ঘরে। এ পাশের শুভ্র শয্যায় চোখে পড়ল তার। প্রায় নিঃশব্দে পা ফেলে ফেলে ঘরের মধ্যে একবার পায়চারি করল সে। তা করতে গিয়েই সে দেখতে পেল বেঞ্জামিন মেঝেতে জানু পেতে বসে প্রার্থনা করছে খাটের পাশে। বিমির ছায়াটা বিছানার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে বেঞ্জামিনের গায়ে গিয়ে পড়েছিল। কি প্রার্থনা করেছিল সে? 2টো প্রার্থনার মধ্যে সংকুচিত করে রাখা
এক টুকরো পাপ, জানবার আর উপায় নেই। কিন্তু বিমি জানত ডাকঘরের পাশ দিয়ে নদীটা কোথায় প্রবাহিত হচ্ছে। বিকেলে সে বেঞ্জামিনকে বলেছিল, চলো বেরিয়ে আসি। দুজনে নদীর ধার পর্যন্ত বেড়াতে গিয়েছিল। চাঁদের আলোয় পথ চিনে চিনে ফিরছিল। বিমলা জিজ্ঞাসা করেছিল, এই নদীতে কি ডুবজল আছে? ডুবজল? ছি ছি, এ কথা কেন বলছো? না হয় তুমি সময় নাও, বলো না। আদরের কাছাকাছি গিয়েছিল বিমলার গলায় অভিনয়। প্রগাঢ় অন্ধকারে বিকেলের চেনা পথ আন্দাজ করে ছুটতে ছুটতে গিয়েছিল সে। আলের পথ, পথে কাঁটাও ছিল। পায়ের তলায় ফুটল, ভাঙল, তারপর নদী। বিমি হাঁপাতে লাগলো। হাঁ করে বাতাস নিতে গিয়ে তার দু একটি দাঁতের ডগা দেখা যেতে লাগলো। কিন্তু অতীত তো, সেজন্য সেদিন নদীর পরপারে পৌঁছে যেমনটা হয়েছিল ততটা হাঁপাতে হলো না এখন। তার চোখ পড়ল বাইরের কালো পথটার উপরে। সে নদীও এতটাই চওড়া, কিন্তু রাতের কালো জলে। সূর্যের আলো ম্লান হয়ে আসছে। সে দেখতে পেল দু একজন করে লোক পল্লীর দিকে আসছে। এই পল্লীর অফিস ফেরত লোক। দু একজন স্কুলমাস্টার, দু চারজন অফিস পিয়ন, অন্তত একজন উকিলের মুহুরি। এদের সঙ্গে সঙ্গে না হোক কিছু পরে ভুবনবাবু আসবে, তখন অন্ধকার হয়ে আসবে। একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল বিমির। আরেকটা পুতুল ভাঙল। কে? বেঞ্জামিন? তাকেও দয়া করা যায় নাকি? এ ভাবটা কবে থেকে হলো তোমার মনের? তা কি উচিত? বেঞ্জামিনের সেই রাত্রিতে শক্তই হতে হয়েছিল বিমিকে। ঝুঁকি নিতে হয়েছিল ইস্পাতের মতো শক্ত। সেই ভালো। ছোটবেলায় রেঙ্গুনের সেই কনভেন্টে বিজ্ঞানের কথাও শেখানো হতো মুখে মুখে। সিস্টার ম্যাগি নানা রকম ম্যাজিকই যেন দেখাতো। টেবিলের উপরে জলের জগ রেখে মেঝের উপরে বিছিয়ে রাখা নল দিয়ে সে জল চালিয়ে নিয়ে গিয়ে সরু মুখ কাঁচের চোখ দিয়ে ফোয়ারা বানানো একটা খেলা ছিল। যেহেতু জলটা টেবিলের মতো উঁচু জায়গা থেকে রওনা হয়েছিল, মেঝের উপর দিয়ে প্রবাহিত হলেও তা উচ্ছ্রিত হয়ে টেবিলের উচ্চতায় পৌঁছাতে চেষ্টা করবেই। এই বোধহয় বিজ্ঞানের সূত্রটা কলকাতা যাবে বলেই বেরিয়েছিল সে। বন্ধু, পেন ফ্রেন্ড, তাই যেন অনেক বাধার পরেও কলকাতার উচ্চতার কথা মনে ছিল তার। এই উপমায় একটা অন্ধ শক্তির কথা বলা হলো। এমনই অযৌক্তিক আবেগই যেন ছিল তার। অন্তত বর্তমানে পৌঁছে তখনকার আবেগকে যেন কোনো যুক্তি দিয়েই সমর্থন করা যাবে না। কলকাতা সভ্য দেশ, সরকার একসময় সহপাঠী, ইতিমধ্যে প্রতিষ্ঠিত পেন ফ্রেন্ড। এইসব ভাবনাই বা কেন? কি যে হয়েছে আজ সকাল থেকে? একদিন একটা ভারী সুন্দর গল্প বলেছিল ভুবনবাবু। নীলদাড়ি বুড়োর গল্প। অনেক টাকা তার, একের পর এক বউ মরত তার, আর নতুন বউ ঘরে আনত সে। টাকার মোহে আরেক মেয়ে বিয়ে করল তাকে। ভালোই দিন যাচ্ছিল। লোকে ভাবছিল বুড়োর এই বউ টিকে যাবে। কিন্তু কৌতূহল হলো মেয়ে। যে আলমারির চাবি বুড়ো কাছছাড়া করে না, বুড়োর অসাক্ষাতে একদিন সেই আলমারি খুলল সে। সারি সারি কঙ্কাল, পুরনো বউদের। শান্তি পেল, মৃত্যুও হলো। বুড়োর সব বইয়েরই বোধহয় এই নিয়তি। বুকে যে কঙ্কাল আছে থাক, সে আলমারির দরজা খুলতে নেই। মুখ অমন নীল কেন? রুখো সুখো দেখাচ্ছে। কখন এলে? এইমাত্র? হ্যাঁ। অসুখ করেনি তো? না। চলো ভিতরে যাই। ভেতরে যেতে যেতে ভুবনবাবু একবার বিমল বলে ডাকল। পিঠের উপরে একখানা হাতও রাখল যেন একবার, আঁকড়ে ধরার মতোই বর্তমান যেন।
এরকম ইচ্ছা হলো অনেকক্ষণ সে গল্প করবে আজ ভুবনবাবুর ঘরে বসে। এর আগে একদিন মাত্র হয়েছিল, গল্প করতে করতে টুলে বসে টেবিলে মাথা রেখে সে ঘুমিয়ে পড়েছিল। সেদিন আলো ধরে ভুবনবাবু বিমিকে এগিয়ে দিয়েছিল। পটু হাতে চা করে আনলো বিমি। ভুবনবাবুকে চা দিয়ে সে নিজের কাপটাও নিয়ে এলো। বসি একটু এখানে, বসো। বিমি বসলে ভুবনবাবু বলল, মালতী তোমার ওস্তাদ মেয়ে, মস্ত শোভাযাত্রা বার করেছিল, দেখলে? স্কুলের পাশ দিয়েই গেল, ছেলেরাও হুড়মুড় করে বেরিয়ে গেল। মাস্টার মশাইরা তারা যা করে থাকে কমন রুমে বসে গল্পগুজব, তোমরা আবার তা পারো নাকি? খুব ইস্তব পরনিন্দা। আজ অবশ্য তা হয়নি, বউদের নিয়ে অভাব অভিযোগ নিয়ে কথা হলো। তোমার ও দুটোর একটিরও বালাইনি। নেই বললে বিষ নেই, আছে বললে সবই। বলো না কি সেসব? কখনো কখনো বলতে হয়, যেমন আজই ছেলে মেয়েদের কথা উঠেছিল, কার কজন, তাই নিয়ে আলাপ। আমাকেও বলতে হলো, সে ভার বইতে হয় না, দেরি আছে। এক মুহূর্তের জন্য বিমির মনের একটা অংশ কোনো এক নির্বোধকে তিরস্কার করার মতো কঠিন হয়ে উঠল। পরে তার মন এক পা করে পিছিয়ে এলো। তার চোখের দিকে চেয়ে এটা প্রত্যক্ষ করা যেত, জ্বলে ওঠা মণি দুটি ধীরে ধীরে স্তিমিত হয়ে স্বাভাবিক হলো যেন। অনুচ্চস্বরে সে হাসল, হেসে যেন দৃষ্টিকে পরিষ্কার করা। না বললে চলবে কেন, বলল সে। বোধহয় এটা ঠিক, নতুবা আমার মুখে অমন কথা আসবে কেন? যাক সে কথা। একটা ভালো গল্প বলো দেখি ভুবনবাবু, সময় কাটাই। স্কুল মাস্টারে কি ভালো গল্প হয়? এক পেশে হয়ে যায় তা অভাব অভিযোগের চাপে। তোমারও তেমন হয় নাকি? হ্যাঁ, না, দুই বলতে পারি, বলে হাসল ভুবনবাবু। ভালো, তবু ভালো। এই বর্তমানকে আঁকড়ে ধরা, চায়ের কাপের হাতল আঁকড়ে ধরা ভুবনবাবুর হাত। অত্যন্ত ফর্সা কিন্তু কমনীয় নয়, মসৃণ ত্বক কিন্তু হাড়ের কাঠামো বোঝা যায়। অত্যন্ত ফর্সা সেই ত্বকের উপরে কালো লম্বা চিকন লোম, শিল্পীর হাত, তেমনি লম্বাটে গড়ন। কাগজ এলো, রায়মশাই পাঠিয়ে দিয়েছে, ভাগে কেনা কাগজ। রায়মশাই সারাদিন সারা দুপুর পড়ে ছেলেকে দিয়ে পাঠিয়ে দেয় ভুবনবাবুর কাছে। রবিবারে এই কাগজকে কেন্দ্র করে আড্ডা হয়। রায়মশাই কাগজ হাতে নিয়ে চলে আসে, কিংবা ভুবনবাবু যায় কাগজ পড়তে তার বাড়িতে। ছেলেটি চলে গেলে কাগজ ভাঁজ করে রেখে দিল ভুবনবাবু। বিমি বলল, পড়বে না? গল্প করি বরং। করব, খাওয়া দাওয়া মিটুক। সেই কোন সকালে খেয়ে বেরিয়েছিলে। আরে আরে, এসব কি কথা? এসব কথা বলাই স্বাভাবিক ভুবনবাবু, বলা উচিত, ভাবা উচিত আমার, ছাইপাশ না ভেবে দেখা উচিত। অযত্নে তোমার দেহ পাকিয়ে যাচ্ছে, প্রৌঢ়ত্বের দাগ পড়েছে তোমার মুখে। আরে শোনো শোনো। কিন্তু ততক্ষণেই বিমি বেরিয়ে গেছে ঘর থেকে। ঠং ঠং করে কয়লা ভাঙছে, উনুনে তাড়াতাড়ি আঁচ দিয়ে অন্য দিনের চাইতে কিছু আগে রাত্রির আহার প্রস্তুত করবে। দিবস এবং রাত্রির দুবারের আহারের মধ্যে ভালো স্বাস্থ্যপ্রদ জলখাবারের ব্যবস্থা করা তার সাধ্যায়ত্ত নয়, অন্যে করে। এরই মধ্যে তা করার চেষ্টা করে, ফলে কিন্তু তারা অভাববোধকেও বাড়িয়ে তোলে। এই পথে যেন বিমি অভাববোধকে ফাঁকি দিয়েছে। কিন্তু ভুবনবাবু দু এক মুহূর্ত এটা ওটা করে খবরের কাগজ খুলে বসল। একটি ধীর স্থির লোক যদি অকস্মাৎ কোনো সিদ্ধান্তে পৌঁছায়, দর্শকও কিছুটা বিচলিত হয়ে ওঠে, কিন্তু যথেষ্ট বুদ্ধি রাখে বিমি। আর তাছাড়া তাকে উপদেশ দেওয়া ভুবনবাবুর রীতিও নয়।